আমরা চলে যাব সরাসরি পরবর্তী ঘটনায় এবং সেই ঘটনাটি নিয়ে আসছেন বাবু ভাই। তার সাথে কথা বলবো এবং এর পরপরই ফারহান আসবে। সো মাঝখানে আমরা এটা ভয়ের ঘটনা শুনে হ্যাঁ, ফেলবো। রাসেল ভাই, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই কাহিনীটা রাসেল ভাই আপনার ধানমন্ডির একটা কাহিনী। ওকে। কাহিনীটা আমাকে পাঠিয়েছেন শুভ্রা। হুম হুম সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। হুম হুম। এটা হচ্ছে তার স্কুল লাইফের একটা কাহিনী। তো কাহিনীতে চলে যায় রাসেল ভাই। জি প্লিজ। শুভ্রা যখন স্কুলে পড়ে তখন সে ক্লাস 9-এ পড়ে। এ সময় ও নানা বাড়িতে মুভ করে আসে। নানা বাড়ি হচ্ছে ধানমন্ডিতে। আচ্ছা ধানমন্ডির আপনার মাঝামাঝি একটা জায়গায়, নাম্বারটা বলবো না, হ্যাঁ, যেখানে মানে ধানমন্ডির শুরুতেও না শেষও না, আচ্ছা এরকম একটা জায়গায়। এখন পর্যন্ত সেই বাড়িটা আপনার মানে কোনো কনস্ট্রাকশন ওরকম হয়নি, আচ্ছা। এখনো পুরোনো চেহারায় আছে আর কি। হুম হুম। যাই হোক, ওই বাসায় যখন মুভ করে আসে ওকে থাকতে হবে কিছুদিন, কারণ ওর মা ইমিগ্রেন্ট ভিসায় বিদেশ চলে যায়। কোনো একটা কারণে ও যেতে পারেনি, ওকে 2-3 বছর থাকতে হবে ওখানে, আচ্ছা। এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো ওখানে যখন থাকা শুরু করে সে, প্রথম দিকে নানা বাসায় এসে বেশ ভালোই লাগে। বেশ বড় বাসা, বাসার পাশে একটা লনের মতো আছে যেখানে ফুল গাছ লাগানো হয়, হুম হুম। আর বেশ বড় বড় রুম, হ্যাঁ, তো ওর ভালোই লাগে। তো যখন থাকে প্রথম কয়েকদিন, তো থাকার পরে একটা জিনিস সে অ্যাবনর্মাল জিনিস সে মানে খেয়াল করে যে ওর নানা সন্ধ্যার পরে মানে নিজের একটা আলাদা কক্ষ আছে সেখানে চলে যায়, এবং সেখানে কোনো মানুষের আপনার মানে সাথে দেখা হয় না, মিটিং হয় না। সেই মিটিং এ মনে করেন যে সেখানে নানা রুমের মধ্যে মনে হয় যে সন্ধ্যার পরে কারোর সাথে কথা বলে এবং কেমন একটা মানে শব্দ ভেসে আসে রুমের ভেতর থেকে আর কি। তো এটাও কয়েকদিন খেয়াল করে। তো নানিকে জিজ্ঞেস করে যে নানি কি ব্যাপার, কি বলতেছে। নানি বলতেছে, না তুমি এটা নিয়ে মাথা ঘামাও না, তোমার নানা করে, ওখানে তোমার নানার কিছু পার্সোনাল মিটিং হয়, এই হয়, তুমি যেও না। তো শোনে। তো যেহেতু স্কুলে পড়ামে ওর কিছু কিউরিয়াসিটি থাকে, তো একদিন রাতের বেলা ওর নানা ওখানে গিয়েছে, তখন রাত হয়ে গেছে, আপনার প্রায় 11টা বেজে গেছে, এরকম একটা সময় নানা রুমে গেছে। তো ও ওখানে আসে ডাইনিং স্পেসে। তো হঠাৎ করে ওর মনে হয় যে নানা কি করতেছে, এবং রুমের ভিতরে মনে হচ্ছে একাধিক মানুষ কথা বলতেছে, মানে গলা, মানে একজনের বেশি গলা এবং গম গম গলা। তো ও হেঁটে যায় ওই সিঁড়ি বেয়ে উঠে যায় দোতলায়, উঠে নানার যে ডুপ্লেক্স টাইপের বাসার, উঠে নানা যে রুমটায় বসে ওখানে যে ও আস্তে করে দাঁড়ায় সামনে। তো মনে হচ্ছে দুজন মানুষ কথা বলতেছে, ও নানার গলা এবং আরেকটা গলা। তো সে করে কি কান পাতে, কান পেতে কথাগুলো অস্পষ্ট, নানা যেটা বলতেছে সেটা স্পষ্ট কথা, ওই পাশ থেকে যে কথা আসছে সেটা অস্পষ্ট, কিন্তু মনে হচ্ছে ভারী কোনো পুরুষালী গলায় কথা হচ্ছে। তো ও চিন্তা করে কার সাথে কথা বলতেছে এত রাত্রে নানা, একবার ভাবে কোনো মিটিং, কেউ আসছে, আবার ভাবে না, তো এরকম করে সে চলে যায়। তো পরদিন ও নানিকে বলে যে নানি, এরকম রাতের বেলা এরকম শুনি, এরকম নানা কার সাথে জানি, বলে তোমার মানা করছি, খবরদার তুমি এদিকে যাবা না। কেন যাবো না, মানে তার মনে কিউরিয়াস, কেন যাবো না, বললো যে না যাবা না, তোমাকে না করছে তুমি যাবা না, ভালো না, তোমার নানা অনেকের সাথে মিটিং করে, বাইরের মানুষ আসে, কি দরকার তুমি যাবা। এনিওয়ে, তো ও ঘুমায় আছে একদিন ওর রুমে যথারীতি। একদিন রাতের বেলা ও খেয়াল করে, মানে ঘুম ভেঙে যায় আর কি, ঘুম ভেঙে গেলে ও খেয়াল করে ওদের যে দরজা, বাসার যে দরজার নিচ দিয়ে কে যেন, মানে আপনার মনে হচ্ছে পা হেঁটে হেঁটে যাচ্ছে আর কি, পায়ের ছায়া দরজার নিচ দিয়ে যাচ্ছে, একবার ওই পাশে যায়, একবার এরকম আসে। এই জিনিস কিন্তু আমার নিজের চোখেও আমি দেখছি রাসেল ভাই, আপনাকে আমি বলেছিলাম, হ্যাঁ, যে আমি একটা বাসায় ছিলাম কিছুদিনের জন্য, মোহাম্মদপুরে ভাড়া থাকতাম, ওই বাসাও কিন্তু এই জিনিসটা হতো। এর জন্য ওর কাহিনীটা আমার কাছে খুব মজা লাগছে, ইন্টারেস্টিং লাগছে এখানে। তো বলছে দরজার নিচ এরকম পা হেঁটে হেঁটে যায়। তো ও চিন্তা করো, ওর বাসার দরজা নিচ দিয়ে পা হেঁটে হেঁটেছে, হ্যাঁ, মানে এই জিনিসটাই খুব অদ্ভুত কিন্তু, এবং এই মুহূর্তেও কেউ যদি এই জিনিসটা এক্সপেরিয়েন্স করে তাহলে কেমন লাগবে? শুধুমাত্র পাটাই দেখা যায়, রাইট? পাটার মানে বোঝা যাচ্ছে যে পা একটা ছায়ার মতো, পা মানে স্টেপ ফেলে ফেলে যাচ্ছে ঠিক দরজার ফাঁক দিয়ে আর কি। আচ্ছা। তো এই জিনিসটা আমি নিজে দেখেছি, তো এর জন্য আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে। এবং আমার ক্ষেত্রে আমি যখন গেট খুলছিলাম কেউ ছিল না ওই পাশে, মানে ইট ওয়াজ ভেরি মানে হরিফিক। তো ওর ক্ষেত্রে ও দেখে এরকম পা হেঁটে হেঁটে যায়, তো ও চিন্তা করে যে কে যাচ্ছে গেটের ওই পাশ থেকে, রাতের বেলা কি কেউ উঠছে, তো ও ঘুমতে থাকে। একবার গেল, দুইবার গেল, এরকম আসলো, এবং দেখে যে এটা কন্টিনিউয়াসলি হচ্ছেই, মানে যাচ্ছে আসছে। তারপরও মানে কিছু মনে না করে আবার শুয়ে পড়ে, সাহস হয় না আর কি, যেহেতু মানে ওর বয়স কম, ওর সাহস হয় না ওখানে যাওয়ার, শুয়ে পড়ে। এবং এর পরে কয়েকদিন সে খেয়াল করে যে শুধু দরজার ওখানেই না, তার যে মানে পাশের যে জানলা, বাসার মাথার কাছে একটা জানালা ছিল, ডান দিকে একটা জানালা ছিল, ও ফিল করে যে জানালার পাশ থেকে ছায়া দেখা যায়, মানে সামথিং ইজ মুভিং, সার্কেলিং দ্য রুম, মানে রুমের চারপাশ দিয়ে সার্কেল করতেছে কেউ, আচ্ছা। as if like মানে any security guard is like patrolling the room, এরকম একটা ব্যাপার।
তো ও এই জিনিসটাই কেউ ভয় পেয়ে ওর নানিকে বলে, নানু আমি তো এখানে ঘুমাই, আমি ঘুম ভাঙা ইদানিং আমার ঘুম ভেঙে যাচ্ছে রাতে, আর আমি দেখতেছি ওই দরজার সামনে যেরকম দেখছি বাস থেকে, তা নানু বলে কি ওটা নিয়ে তুমি টেনশন করো না, তুমি ঘুমাও। আচ্ছা তারপর নানুরে বলে কি এরকম ছায়া, তোমরা এরকম আমার সাথে কেউ ঘুমাও? বলে ঘুমানো লাগবে না, তোমার রুম পাহারা দেওয়া হয়। আচ্ছা তখন সে বলে আমার রুম পাহারা দেয়? বলে হ্যাঁ তোমার রুম পাহারা দেয়, তুমি ঘুমাবা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এনিওয়ে, তো পরবর্তীতে তার এক খালাস তাকে বলে একদিন সকালবেলা, মানে কথার খালার সাথে গল্প, বলে আব্বার কাছে তো জিন আছে, আব্বা তো জিন পালে, এই জিনটা সবসময় আমাদের বাসা পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়, আমাদের অনেক কি হয়ে যায়। তো শুনে সে খুব মানে ইন্টারেস্টেড হয়ে যায়, যে ব্যাপারটাকে ওর ভয়ও পায় একসাথে, যে না আমি মানে এটা কি দেখতেছি এই সেই। তো ও ভয় পায় এবং ওর পর থেকে ওর খালাকে নিয়ে এসে রাখা শুরু করে রুমে, ছোট খালাকে, যে না আমি একলা শুবো না, খালার সাথে ঘুমায়। এবং ওরা একটু ইউজ টু হয়ে যায় ব্যাপারগুলোর সাথে, ঠিক আছে, যে এই ধরনের আজব আজব ঘটনা ঘরে মানে এটা আমাদের বাসায় ঘটবে এটার সাথে ইউজ টু হয়ে যায়। তো প্রবলেম হয় যেটা, তার 2-3 বছর পর ওর নানা মারা যায়, ঠিক আছে, 2 থেকে 3 বছর পর। তো মারা যাওয়ার পরে যেটা হয়, এরপর থেকে ওরা ভয়ঙ্কর সব জিনিস ঘটা শুরু করে ওদের বাসায়। আচ্ছা যেমন ও নানা যেদিন মারা গেল হুম। সেদিন রাত্রেবেলা ওরা শুনতেছে যে বাসার পেছনে মনে হচ্ছে একদল মানুষ হু হু করে কাঁদতেছে, এবং মানে খুব মানে ভয়ঙ্কর রকম একটা সুর, মানে সুরটা মানে খুব মানে অতিলৌকিক সুর, মানে মানুষ যেভাবে কাঁদে রেগুলার না, মানে রেগুলার ন্যাচারাল না। হু হু করে কাঁদতেছে। হ্যাঁ, তো ও শুনতেছে, ওর খালাকে বলতেছে, মানে গা চেপে ধরছে অন্ধকারের ভিতরে, যে খালা দরজার বাইরে আন্টি কে কাঁদতেছে এরকম আচ্ছা পাশে। তখন বলছে, খালাও ভয় পেয়েছে, ও চেপে ধরে বলছে চুপ করে থাক, কথা বলো না। তো ওরা সারা রাতে কান্নার শব্দ শোনে, ঠিক আছে। আচ্ছা তো এবং তার 2 দিন পর থেকে যে প্রবলেম গুলো হওয়া শুরু করে, হঠাৎ করে দেখা যায় ওদের যে ডাইনিং স্পেস, ঘুমায় তো রাত্রেবেলা ধুম করে কেউ কিছু ফেলে দিছে টেবিলের উপর থেকে, আচ্ছা তারপর ফ্রিজের উপর থেকে কিছু ফেলে দিছে, এই ধরনের শব্দগুলো পাওয়া শুরু করে। এবং পরবর্তী যেই দেখে আসলেই সত্যি কথা জিনিসপত্র পড়ে আছে, ঠিক আছে। হুম এবং ঠিক মাসখানেকের মাথায় ওর প্রবলেম হওয়া শুরু হয়, কেন ও আলটিমেটলি এর মধ্যে একলাই শোয়া শুরু করছিল। ওর প্রবলেম গুলো হওয়া শুরু হয়, যেমন ও ঘুমাচ্ছিল একদিন, ও আপনার দেখতেছে ঘুমের থেকে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখতেছে ওর পায়ের কাছে একটা ছায়া দাঁড়ায় আছে, আচ্ছা এবং ছায়া মূর্তিটা প্রায় বেশ লম্বা টাইপের দাঁড়ায় আছে, এবং রুমের টেম্পারেচারটা আস্তে আস্তে আপনার কমে যাচ্ছে, মানে যেই টেম্পারেচারটা থাকার কথা এভারেজ একটা দিনে, মানে সেটার থেকে অনেক কমে যাচ্ছে, এক পর্যায়ে শীত লাগার অবস্থা। তো ও ভয়ে কুকড়ায় যে আপনার চাদর নিয়ে শুয়ে আছে, দোয়া পড়তেছে, এক সময় দেখে না। তারপরে আরেকদিন যেটা হয়েছে, ও শুয়ে আছে, হঠাৎ করে ফিল করে যে ওর পায়ের কাছে কিছু একটা, মানে আপনার টাচ, কারো একজনের টাচ। তো ফার্স্টে চিন্তা করে কি খালা শুইতে আসছে নাকি, অনেক সময় আসছিল ওর আন্টি এসে শুয়ে থাকতে পারে। আচ্ছা তো ও বলতেছে যে কি আন্টি তুমি আসছো এসেই, তো দেখে কোনো উত্তর নাই, দেখে পায়ের টাচটা আস্তে আস্তে শক্ত হয়ে গেছে, মানে ভেরি হার্ড গ্রিপ, পাটা চেপে ধরছে বেশ শক্ত করে শোয়া অবস্থায়। তো তাড়াতাড়ি উঠে বসে হাতটা ধরে, দেখে হাতটা চিকন একটা লোমশ হাত, মানে খুব চিকন কিন্তু লোমশ একটা হাত। চিৎকার করে ওঠে, মানে ঘুম ভেঙে যায়, এবং বাসার ওই যে আন্টি টান্টি আসে, এসে বলে যে এরকম। তো ওর যে ছোট খালা, সেও এই ধরনের কিছু প্রবলেম ফেস করতেছে, যেমন বাথরুমে যে কাজের মেয়ে দেখছে, যে বাথরুমের মধ্যে দেখতেছে যে ওর যে নানা বাথরুমে গেটের সামনে বসে আছে, কাজের মানুষটা বেরিয়েছে অন্ধকারে করিডোরে, বেরোয় দেখে যে বাথরুমের কোনায় নানা বসে আছে, এবং ওই কাজের মানুষকে দেখে হাসতেছে ক্যাক ক্যাক করে, সেও এরকম চিৎকার দিচ্ছে। এই ধরনের প্রবলেম যখন হয়, তখন ওরা একটা হুজুরের শরণাপন্ন হয় আর কি, ডাকে একজন বড় হুজুরকে। তো হুজুর বলে যে এখানে তো আপনাদের বাসার সবচেয়ে বড় কথা কিছু মানে জিন আছে, এবং এগুলা কেউ একজন এখানে মানে মানে পেট দিস থিং, পালতো এগুলাকে। তখন বলছে নানিকে বলছে, নানি বলছে হ্যাঁ আমার হাজবেন্ড পালতো। বলে যে এটা তো আপনার হাজবেন্ড যখন মারা গেছে, সে এদেরকে ই করে যেতে পারে না ঠিক মতো, মানে একটা প্রসিজার আছে, যে প্রসিজারে তাদেরকে বিদায় দিতে হয়, একটা করে বিদায় দিতে হয়। যারা মানে ভালো জিনকে রাখে তারা এবার বিদায় দেয়, সঠিক প্রসিজারের মাধ্যমে বিদায় দিয়ে দেয় একসময়। তা আপনার হাজবেন্ড যেটা করতো, সে সঠিক প্রসিজারে পালতো না, এবং এখানে ভালো খারাপ 2 ধরনের জিনিস তার মধ্যে ছিল, এবং উনি মারা যাওয়ার পর এগুলো আপনাদের ডিস্টার্ব করতেছে, এবং আপনাদের সম্ভবত আপনাদের ফ্যামিলি যতগুলো চেইন আসবে সবাইকে তারা ডিস্টার্ব করতে থাকে। ও মাই গড। হ্যাঁ, তো তখন উনি বলে যে এটা কি, মানে আমি মাফ চাই, আমাকে মাফ করেন বা বাঁচা দেন। তো হুজুর বলে এটা আমার পক্ষে এখন ওইভাবে সম্ভব না, আপনার ফ্যামিলি চেনে যারা আসবেন, যেমন আপনার নাতি আছে, ওকে বলবেন খুব সাবধানে রাখবেন, কারণ তার উপর কিন্তু চোখ পড়ছে। তখন বলে হ্যাঁ আমার নাতির এরকম হাত পা চেপে ধরছে, বসে তাকে বলবেন দোয়া পড়তে, একটা তাবিজ দিয়ে দিয়েছে হুজুর, বসে এটা। কিন্তু একটা জিনিস মনে রাখেন, যারা এই জিনিসটা করে, এই যে এইভাবে করে, কেন আপনার হাজবেন্ড কি কোনো কামেল লোক ছিল? বলে না, উনি ওইভাবে কোনো সুফি কামেল ছিল না, উনি কি করতো উনিই জানেন।
বলে আমি যতদূর বুঝতেছি উনি সুফি কামেল ছিল না, কোনো এক পদ্ধতিতে উনি এই জিনগুলাকে হাসিল করছিল এবং এটা ফলশ্রুতি খুব খারাপ, ওনার পুরো ফ্যামিলি এটার জন্য সাফার করবে। হ্যাঁ, যদি কোনো ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু বা কিছুর দ্বারা করে থাকে, এটার ফলশ্রুতি খুব খারাপ। তা আমি যেটা করতে পারি, আমি আল্লাহর কালাম দিয়ে দিতে পারি, মানে কিছু আপনাকে তাবিজ দিতে পারি যাতে না হয়, বাট আপনার ফ্যামিলি এরকম চলবেই। তো পরবর্তীতে এরকম লাইফে ওই তাবিজ নিয়ে শুভ্রা অনেকটা মানে নিরাপদ থাকে। এখন পর্যন্ত সে বিদেশে গেছিল, আবার চলে আসছে, ঢাকায় আছে, ঢাকা পড়াশোনা করে। বাট ওই নানার বাসা এখন ওরা যায় না, বাড়িটা অলরেডি ওদের মানে হয়ে গেছে, মানে ভাগাভাগি হয়ে গেছে। এখন পর্যন্ত তারা কিন্তু কাউকে দিতে পারতেছে না, ফ্যামিলি ইউনিয়ন না হওয়াতে। রাইট। এবং ওই বাসার ব্যাপারে কেন জানি আশ্চর্যভাবে একটা সিদ্ধান্তে আস্তে আস্তে ওরা আসতে পারে না, ওকে, কিছু একটা গন্ডগোল হয় আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি সরাসরি চলে যাই আলিফের কাছে। আলিফ কে দিয়ে শুরু করতে চাই। আলিফ, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালাম। হ্যাঁ, থ্যাংক ইউ রাসেল ভাই। আমারও একই অবস্থা হচ্ছে, মানে শরীর খুবই খারাপ, তারপরও আপনাকে মানা করতে পারিনি রাসেল ভাই, চলে ওকে। তো রাসেল ভাই যেটি ঘটনাটি বলবো আগে, সেটি হচ্ছে আপনার গাজীপুরের একটি ঘটনা। আজ থেকে অনেকদিন আগের ঘটনা, প্রায় 18 বছর আগে, 1997 সালের দিকে। তো আমি যার ঘটনা বলবো তিনি হচ্ছেন একজন ইলেকট্রিশিয়ান রাসেল ভাই। আচ্ছা। তো তার নাম জহির। যেদিন ঘটনাটি ঘটে সেদিন, ওই দিন প্রচন্ড গরম। তো হঠাৎ করে একটি ছেলে আসলো। হুম। তো সে দোকানেই বসেছিলেন, সে অন্য একজন দোকানে চাকরি করছেন আর কি। সে ছেলে এসে বলল, ভাই আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই, আপনাকে যেতে হবে। আচ্ছা। তো প্রথমে আমতা আমতা করলো যে আমি যাবো না, এখন কাজ আসতে অন্য পাশে যেতে হবে। তারপরেও তাকে যেতে হলো অনেক জোরাজোরি করবার পর। তো প্রায় হাফ মাইল দূরে, ওই জায়গা থেকে হাফ মাইল দূরে যাওয়ার পরে ওই বাড়িতে অলমোস্ট একটি চারিপাশে গাছগাছালি, একতলা বাড়ি রাসেল ভাই। তো ওনাকে নিয়ে গেল একটি রুমের ভেতরে, এবং রুমের ভেতরে এটাকে ডিবি রুম বলে, ডিস্ট্রিবিউশন বোর্ড রুম বা কিছু একটা। সে ওই জায়গায় যাওয়ার পর দেখলো যে অনেক বড় একটা বোর্ড, ইলেকট্রিসিটির অনেকগুলো তার। কিন্তু কথা হচ্ছে যে অনুযায়ী তার বা এতগুলা বোর্ড, ওই অনুযায়ী বাড়ি না, একতলা একটা সিম্পল বাড়ি। তো দেখা গেল যে ওই ছেলেটি তাকে বললো যে আপনি দেখেন কি হয়েছে, বাসায় তো ইলেকট্রিসিটি নাই, আশেপাশের বাড়িতে সব ঘরে ইলেকট্রিসিটি আছে। তো সে প্রায় 45 মিনিট ধরে সব চেক করলো, দেখলো যে সবকিছু ঠিক আছে। তার কাছে মনে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমার ঠিক করার মতো কিছুই নাই, মানে নষ্ট কিছুই হয় নাই। সে দেখছে ওই বাড়ির লাইট টাইট সবই চলছে। হঠাৎ করে একটা বিকট আওয়াজে সে যে রুমে ছিল সেই রুমের দরজাটি লাগিয়ে যায়। এরপরে যে এই যে ধাক্কা শুরু হলো, এটি ঘন্টা পার হয়ে গেল, কিন্তু কেউ দরজা খুলছে না। এমন হতো যে কেউ মানে এটা কেউ যে ইচ্ছা করে করেছে, এটা তার কাছে প্রথমে মনে হচ্ছিল এটা কেউ শত্রুতামি করে তার সাথে করেছে। তো অনেক ধাক্কাধাক্কি করবার পর মানে কারো কোনো মানে সারা শব্দ নাই, ওখানে আশেপাশে কেউ হেঁটেও যাচ্ছে না যে অ্যাকচুয়ালি সে দরজাটা খুলে দিবে। অনেক চেষ্টা করলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা, সকালবেলায় তিনি বাসায় আসেন, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তারপরও দরজা খোলার মতো কাউকে তিনি খুঁজে পেলেন না। এবং পুরো বাড়িটা তার কাছে অন্ধকার হতে লাগলো। তার কথা হচ্ছে যে ওই বাসায় একটা মানুষও কি নাই, যে ইলেকট্রিসিটি কমপ্লেন করে গেল ছেলেটা, একটা মানুষও কি নাই আমার দরজাটা খুলবার জন্য। সে অলমোস্ট টায়ার্ড হয়ে গেছে রাসেল ভাই, তার হাত ব্যথা হয়ে গেছে দরজা ধাক্কাতে। অনেক জোরে দরজা লাথি পর্যন্ত মারে, এবং অনেক কিছু খোলার চেষ্টা করে যে এটাতে ভাঙা যায় নাকি দরজাটা, কিন্তু কোনোভাবেই সে লকটা খুলতে পারেনি। রাত তখন 10টা বাজে, না খাওয়া অবস্থা, একদম কোনায় সে চুপ করে বসে আছে। এমন সময় তিনি একটা লোককে তার বারান্দা, মানে ওই জানালা, ওখানে যে জানালাটার সামনে তার অবস্থা দেখতে পায়। সে বলে, ভাই আমার দরজাটা খোলেন। মানে সে খুব কাকুতি মিনতি করে দরজাটা খোলার জন্য, কিন্তু ওই লোকটি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের কিছু জিজ্ঞেসও করছে না। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে লোকটি আস্তে করে হেঁটে চলে গেল। তো জানালা দিয়ে হাত বাড়িয়ে অনেকবার চেষ্টা করবার পর লোকটিকে দরজা খোলাতে পারেনি। এরপরে সে আরো বেশি চিল্লাচিল্লি করতে থাকলো, ওই লোকটাকে বারবার ডাকতে থাকলো, কিন্তু কেউ আসলো না। রাত তখন 2টা। হঠাৎ করে ওই ইলেকট্রিক বোর্ডের মধ্যে আগুন ধরে যায় রাসেল ভাই। তো হঠাৎ করে আগুন ধরে যায়, এবং আগুন মানে ধরার পর কিছুক্ষণ পর হঠাৎ করে নিভে যায়। এবং আশ্চর্যজনক যে ওই রুমের মধ্যে আগুন ধরার পরও তেমন কাউকে সে দেখতে পাচ্ছে না, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। সে অনেক জোরে চিৎকার করছে, আমাকে বাঁচাও, ওই রুমে আগুন ধরে গেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আগুনটা হঠাৎ করে নিভে গেছে। সে দেখছে যে তার সাথে যা ঘটছে সেটা টোটালি আনবিলিভেবল। এত রাতের বেলা হঠাৎ করে দেখে যে সে মানে তার নিজের অজান্তে কখন ঘুমিয়ে পড়ে তিনি জানেন। এরপরে সকালবেলা রাসেল ভাই, কিন্তু আশ্চর্যজনক সেটা সকালবেলা না, তার কাছে মনে হচ্ছে এখন তো সকালবেলা হয়ে যাওয়ার কথা, তার ঘড়িতে সকাল 8টা বাজার কথা, কিন্তু পুরো বাড়ি অন্ধকার, ওখানে আশেপাশে কোনো আলো নেই।
তার কাছে মনে হতে থাকে যে আমি আসলে কোনো মানে আমার কাছে মনে হয় না আমি যে জগতে আছি সেই জগতে আমি আর নাই, অন্য জগতে চলে আসছি কিনা আমি জানি না। আমি এত ভাবে ডাকছি তো কারো কোনো সারা শব্দ নেই। আর ঘড়িতে তখন 3টা বাজে, কিন্তু আশেপাশে তখনও কোনো আলো হয়নি। এবং তারই কি মনে হচ্ছে যে এটা কি আমি কোনো স্বপ্ন দেখছি বা কিছু। হঠাৎ করে দেখলো তিনি একটা মেয়ে মানুষকে তিনি দেখলেন, এবং মেয়েটি এত লম্বা যে তিনি তার ভাষ্য মতে যে এত লম্বা মেয়ে আমি কখনো দেখি নাই। এবং তার জানালার সামনে আবারও ঠিক আগের মানুষের মতো সেম ভাবে দাঁড়িয়েছিল। সে অনেক চেষ্টা করলো কিন্তু কাউকে খুঁজে পেল না। ঘড়িতে যখন 2টা বাজে, ঠিক আগের দিনের মতো ওই সময় তিনি দেখতে পেলেন যে যেই ছেলেটি তাকে ডেকে নিয়ে এসছে সেই ছেলেটি তার বাইরে দাঁড়িয়ে আছে, এবং বাইরে দাঁড়িয়ে এসে তার গলাটা খুব জোরে চেপে ধরে। তিনি জানালার পাশে দাঁড়িয়েছিল এবং তিনি কথা বলতে পারছিল না, এত জোরে তার গলা চেপে ধরেছে। এমনকি এখনই তার সে ধরে নিয়েছে যে সে এখানে মারা যাবে। অনেক চেষ্টা করলো বাঁচার জন্য। হঠাৎ করে দেখলো তার গলাটা ওই ছেলেটি ছেড়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে ছেলেটিও একদম প্যানিশ হয়ে যায়। পরের দিন সকালবেলা আবারও সেই বৃথা চেষ্টা, তার যখন ঘুম ভাঙে, কিন্তু যে শক্তি নিয়ে সে এখানে এসেছিল সেই শক্তিটা আর থাকে না। সে অনেক চেষ্টা করে দরজা খোলার জন্য। অটোমেটিক্যালি একটা লোককে সে পায়, এবং সে এতদিন 2 দিন ধরে যে অবস্থায় তার ডাকার মতো শক্তি নেই। যখন তিনি একটা লোককে পেল, ওই লোকটাকে বললো যে ভাই আমি অবস্থা খুব খারাপ, আমি এই জায়গায় আটকা পড়ে আছি, দরজাটা খুলে দেন। পরে এই লোকটি দরজাটা খুলে, এবং দরজা খোলার পর বলে যে ভাই কি হচ্ছে? বলে ভাই আমাকে একটা ছেলে নিয়ে এসেছিল এই বাসার মধ্যে, আমি 2 দিন ধরে আটকা পড়েছিলাম। তখন তাকে নর্মাল করে এবং খাওয়া দাওয়া করে সে নর্মাল হয়। পরে হঠাৎ করে ঠিক পরের দিনই ওই বাড়িতে পুলিশ আসে, এবং পুলিশ আসার পর তিনি যে জিনিসটা হয় যে ওই বাড়িতে জানতে যায় আসলে কি হয়েছিল, কারণ ওই বাড়িতে সে আটকা পড়েছিল 2 রাত আর কি। ওই পুলিশ দেখা যায় যে একটি ছেলের লাশ বের করতে থাকে বাড়ি থেকে, এবং সে যখন কাছাকাছি যায় দেখে যে এটি সেই ছেলের লাশ যে ছেলেটি তাকে বাসায় নিয়ে যায়। তো পুলিশ কেস হওয়ার পরে ঘটনাটি পরে জানতে পারে যে ওই ছেলেটিকে ওই জায়গায় মার্ডার করে চলে যাওয়া হয়, এবং তার সাথে তার কি সম্পর্ক উনি তো কিছুই জানতেন না। তাহলে ওই ছেলেটি কেনই বা তাকে দেখা দিল বা কেনই তাকে ওই বাসায় নিয়ে গেল, এবং 2 দিন আটকে রেখে এই কষ্টটা হলো তার, তিনি জানেন, এবং তিনি ঘটনা কখনো খুঁজে বের করতে পারেনি। এটাই ছিল আসলে আজকের ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব সরাসরি ফান্নানের কাছে তার স্টোরি শোনার জন্য। ফান্নান, ওয়েলকাম ব্যাক অনেকদিন পরে, এবং আজকে অনেক ঝামেলা মাথায় নিয়েই তারপরে আপনি এসেছেন। আপনার ঘটনাটা শুনি, কোথাকার ঘটনা এটা সেটাকে জেনে নেই। প্রথমে থ্যাংক ইউ রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আবারও ভূত এফএম ইনভাইট করার জন্য। মোস্ট ওয়েলকাম। ভূত এফএম সবসময় আসলে আমাদের অনেক ভালো লাগে ঘটনা শেয়ার করতে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাকে আমার এক ফেসবুক ফ্রেন্ড, যার নাম হচ্ছে শিমুল, এবং ও খুলনায় থাকে, আমাকে শেয়ার করেছে। এবং এই ঘটনাটা দার্জিলিং এর একটা টি স্টেটের ঘটনা। আচ্ছা। আর শিমুলের ফাদার যিনি হচ্ছেন যে ওই দার্জিলিং এর একটা টি স্টেটের রিসোর্স ইনভেস্টিগেটর অফিসার ছিলেন উনি। ও আচ্ছা। এবং চা বাগানের ঘটনা কিন্তু খুব হ্যাঁ, জনপ্রিয় হয় সব সময়। হ্যাঁ, তো উনি ওনার জবের পারপাসে যেটা হয় যে ওনার ফুল ফ্যামিলিকে ওই টি স্টেটের বাংলোতে প্রায় 8 মাস স্টে করতে হয়। এবং ওই টি স্টেটে যে বাংলোতে তারা স্টে করে সেই টি স্টেট সম্পর্কে এবং সেই বাংলো সম্পর্কে বেশ কিছু প্যারানর্মাল ঘটনা শিমুল আমাকে শেয়ার করে। তো আমি ঘটনায় চলে যাই। তো ওরা যেই টি স্টেটের বাংলোতে ফার্স্টে স্টে করে সেই টি স্টেটের নাম হচ্ছে রোহিণী টি স্টেট। এবং এই বাংলোটার কথা একটু আমি বলবো। বাংলোটা হচ্ছে অনেক পুরোনো দিনের স্টাইলে যে বিল্ডিং গুলো করা, সেই ব্রিটিশ আমলের পিরিয়ডের। এবং যেটা হচ্ছে যে বাংলোটা জাস্ট 3টা অফিসার্স কোয়ার্টার নিয়ে বাংলোটা। আচ্ছা। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই বাংলোটার চারপাশে হচ্ছে গহীন বন, এবং সম্পূর্ণ পাহাড়ি ঘেরা একটা পরিবেশ, খুব সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা। আর এই বাংলোটাকে একটা বাউন্ডারি দিয়ে আলাদা করা হয়েছে ওই জঙ্গলা এলাকা থেকে। আর এই বাংলোর ভিতরে অনেক ফলের গাছ রয়েছে এবং অনেক ধরনের গাছ রয়েছে, যেটা হয় যে যা বাংলোতে থাকে তারা অনেক সময় যেটা হয় যে একসাথে সবাই চলাচল করে, কেননা অনেক সময় পথ হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। আচ্ছা। এত গহীন আর এত সৌন্দর্যমণ্ডিত একটা প্লেস। তো আরেকটা কথা বলবো, যে রোহিণী টি স্টেটের কথাটা আমি বললাম, এই রোহিণী টি স্টেটের ফাউন্ডার ছিলেন একজন ইংলিশ ম্যান। তো 1857-এ সেই এটাকে ফাউন্ড করে। এবং যেটা হয় যে ওই সময়ে এই এলাকাটাতে বেশ কিছু নেপালি জনগণ থাকতো, কিন্তু বর্তমানে দেখা যায় যে লোকবসতি একদম কমে গেছে, এবং ছোট ছোট পাহাড়ি কয়েকটা পরিবার ছাড়া এবং বাংলোর অফিসার্স কোয়ার্টার ছাড়া খুব একটা জনবসতি এখানে নেই বললেই চলে।
আর এই যে রোহিণী টি স্টেটের কথা বললাম, এই রোহিণী টি স্টেটের একটা বিশেষ স্পেশালিটি রয়েছে এখানকার লোকাল যারা তাদের কাছে, এবং তারা যেটা ভাবে যে এই রোহিণী টি স্টেটটাকে তারা হন্টেড বলে থাকে, আবার অনেকে অভিশপ্তও বলে থাকে। অভিশপ্ত আচ্ছা, কেউ বলে ভৌতিক, কেউ বলে আবার কেউ হয়তো বলে যে যে অভিশপ্ত। আচ্ছা। তো এটা আসলে অভিশপ্ত বলার একটাই কারণ হচ্ছে যে তারাও মানে এর আগে যারা এখানে থাকতো তাদের কাছ থেকে শুনে আসছে যে এই যে স্পেসিফিক টি মানে টি স্টেটটা, চা বাগানটা, এখানে যেটা হতো যে অনেক আগে পাহাড়ি মেয়েদেরকে মেরে যারা এখানে কাজ করতো তাদেরকে এখানে কবর দিয়ে দেওয়া হতো, নির্মমভাবে মেরে এখানে কবর দিয়ে দেওয়া হতো। এই কারণে অনেক সময় লোকাল জনগণ যেটা হতো যে অনেক ধরনের ভৌতিক মানে ঘটনা ফেস করতো। এই জন্য এই জায়গাটাকে সবাই মানে বলে যে প্যারানর্মাল কিছু একটা আছে এখানে। আচ্ছা। এবং এখানে যারা অফিসার্স কোয়ার্টারে থাকে তাদের মধ্যে বেশ কিছু মিথ প্রচলিত রয়েছে এই জায়গাটা সম্পর্কে, এবং আমি কয়েকটা মিথের কথা বলবো। যেমন মানে কয়েকজন অফিসার্স একবার যেটা হয় যে তারা এই টি স্টেটটাকে রেকি করতে তারা ওই চা বাগানে যায়, এবং তারা যখন ব্যাক করবে সেই সময় তারা ওনাদের চোখে পড়ে একটা চা বাগানের ঠিক গাছগুলোর পাশে একটা জিনিস পড়ে আছে, এবং তারা যখন ওটার কাছে যায় এবং তারা দেখে যে ওটা একটা মাথার খুলি। আচ্ছা। এবং ওটাকে ভালো মতো দেখলে মনে হবে যে ওটা একটা মেয়ের মাথার খুলি একদম পচে গেছে, এরকম একটা অবস্থা সিচুয়েশন। এবং সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে যে এই ভর দুপুর বেলা ওই অদ্ভুত জিনিসটা তাদের সাথে মনে হচ্ছে যে কথা বলতে চাচ্ছে, এরকম কিছু একটা, মানে ওখান থেকে সাউন্ড আসতেছে। তো এটা দেখার সাথে সাথে ওই যে দুজন অফিসার ছিলেন তারা একবারে সেখান থেকে দৌড়ে বের হয়ে যায় এবং গ্রামের মানে লোকজনকে বলে দেখার জন্য যে এটা কি আসলে। আচ্ছা। তারা এসে দেখে যে কিছুই নেই, একটা রক্তের ফোঁটাও নেই সেখানে। তো এরকম এটা হচ্ছে একটা মিথ। আরো একটা মিথের কথা বলবো, যেমন এর আগে যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে অফিসাররা যখন এখানে রেকি করতে আসে, তারা যখন ব্যাক করবে বাংলোটার দিকে ব্যাক করবে, যখন তাদেরকে কিন্তু একটা খাড়ি পার হয়ে দেন ওই বাংলোতে ব্যাক করতে হবে। আচ্ছা। তো তারা যখন খাড়িটাকে পার করতো ব্যাক করবে, যখন দেখা যাচ্ছে তাদের সাথে কোনো একজন বৃদ্ধ লোক অথবা কোন একটা ছোট শিশু অথবা কোন একজন বৃদ্ধ মহিলা তাদের সাথে একসাথে খাড়ি পার হচ্ছে। কিন্তু তারা যখন ওই পাটটাতে যায়, তারা দেখে যে ওই যে বৃদ্ধ মহিলা অথবা বৃদ্ধ লোকটা অন্য একটা পথ দিয়ে পেছনের রাস্তা দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা। কিন্তু এখানে সবচেয়ে আজব বিষয় হচ্ছে যে ওই যে পথগুলোতে তারা যে দেখতে চলে যাচ্ছে ওগুলো সব হচ্ছে জঙ্গলে যাওয়ার পথ, এবং ওখানে কোনো লোকবসতি নেই। আচ্ছা। এবং আপনি যদি গ্রামে যেতে চান অথবা বাংলাতে যেতে চান, আপনাকে একটা ওয়ান ওয়ে পথ দিয়ে যেতে হবে। কিন্তু তারা দেখতো যে হঠাৎ করে তারা ওই সব রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এরকম অনেক ভয়ের ঘটনা তারা ফেস করতে চায় অফিসাররা। এবং এরপরে এখন যেটা হয় যে তারা 4 থেকে 5 জন একসাথে কোনো রেকি করতে যায় এবং সাথে একটা রাইফেল তারা ইউজ করে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এখানকার যে চা বাগানের কিছু মিথ, প্রচলিত মিথ, সেটা বললাম। আর ওই চা বাগানের যে বাংলো, সেই রোহিণী টি স্টেটে যে বাংলো যেখানে আমার ফ্রেন্ড শিমুল স্টে করে তার ফুল ফ্যামিলি সহকারে, সেটার কথা একটু বলবো। এই বিল্ডিংটা হচ্ছে মানে তারা যে কোয়ার্টারটাতে স্টে করছে সেটা হচ্ছে 2 স্টোরেড বিল্ডিং, এবং তারা দোতলায় স্টে করে। আচ্ছা। এবং তারা যেটা হয় যে 3টা বড় বড় রুম তাদের জন্য বরাদ্দ করা হয়, এবং প্রত্যেকটা রুম এত বড় ছিল যে তাদের ফ্যামিলি মেম্বার ছিল 4 জন। তারা যখন ফার্স্ট ডে এখানে স্টে করে, তাদের কাছে মানে আলাদা আলাদা রুমে থাকতে ভয় লাগতো তাদের কাছে, মানে এত বড় বড় রুম। আর সব থেকে ভয়ের বিষয় যেটা হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা, যখন মানে সকাল হতো, মানে এত সৌন্দর্যমণ্ডিত একটা প্লেস, সবার খুব ভালো লাগতো। কিন্তু যখনই সন্ধ্যা হতো না, তখন মনে হচ্ছে যে কোন একটা ভৌতিক একটা পরিবেশ, চারিদিকে নিঝুম একটা পরিবেশ, চুপচাপ। আর সব চা বাগানের ভেতরে এরকম একটা পরিবেশ বিরাজ করতো। আর যেটা হচ্ছে যে ওইখানকার যে জায়গাটা, সেখানে ম্যাক্সিমাম টাইমই বৃষ্টি পড়লেই ইলেকট্রিসিটি কোলাপস করতো সন্ধ্যার দিকে। মানে একদম মানে তখনই অন্ধকার এবং সেই সাথে ভয় নেমে আসতো, এবং সাথে বৃষ্টি আরো বেশি ভয়ানক। এবং সেই সময় তারা যেটা করতো, হাতে একটা হেরিকেনের মতো একটা ল্যাম্প তারা ইউজ করতো এক কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টারে যাওয়ার জন্য। এবং ওই যে চা বাগানের যে টি বাংলোর যে মানে মেইন ফটক, সেটাও সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হতো, মানে বাইরে থেকে কেউ আসতো না, কেউ বাইরে যেতে পারতো না। আর যেটা হচ্ছে যে তারা যখন ফার্স্ট ডে এই বাংলোটাতে স্টে করে, তারা প্রথমে একটা রুমেই 4 জন একসাথে থাকা শুরু করে। এবং যেটা হয় যে প্রায় 2 থেকে 3 দিন ওখানে স্টে করার পর যে শিমুল, যেটা হয়েছে, শিমুলের একটা বেড ছিল, বেডটা ছিল আপনার জানালার ঠিক পাশে। এবং জানালা দিয়ে দেখা যায় অনেক সময় রাতে ঘুম ভাঙলে মানে জানালার বাইরে কিন্তু চোখ পড়ে যায় রাসেল ভাই। তো তখন যেটা দেখা যায়, ওদের জানালার পাশেই ছিল একটা গাছ, এবং সে হঠাৎ করে তার কানে আসলো একটা কান্নার শব্দ। আচ্ছা। ওই বাংলো রুমের ভিতরে। এবং কান্নার শব্দটা এরকম হবে, কোনো কুকুর অথবা বেড়াল যদি কান্না করতো যেরকম সাউন্ড, ঠিক সেরকম একটা শব্দ।
এবং সে সাথে সাথে বিছানা থেকে উঠে গেল। উঠে যাওয়ার পর সে জানালার পাশে গেল ওটাকে দেখার জন্য যে কোত্থেকে সাউন্ড আসছে। ও আবিষ্কার করলো যে ঠিক গাছটার একদম উপরের মগডাল থেকে সাউন্ড আসতেছে, এবং সাউন্ডটা হচ্ছে মনে হচ্ছে কোনো একটা কুকুর অথবা বিড়াল কান্না করছে। সে ভালো মতো দেখার চেষ্টা করলো, তার চোখে পড়লো ঠিক গাছের মগডালে একটা অদ্ভুত একটা রকমের একটা জিনিস বসে আছে, এবং সেটাকে দেখলে মানুষও বলা চলে না, আবার সেটাকে বানরও বলা যায় না, কিন্তু সম্পূর্ণ কালো লোমশ একটা অবয়ব, এবং সে কাঁদছে। এবং সেটা কাঁদতেছে। এবং সাথে সাথে সে প্রচুর ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে সাথে সাথে জানালাটা লাগিয়ে দিয়ে এরপরে মানে রাতটা সেভাবেই ক্রস করে। এবং এরপর দিন এই ঘটনাটা তার ফ্যামিলির মানুষজনকে বললেও বাইরের কারো কাছে সে শেয়ার করে না। আমি যেটা বললাম রাসেল ভাই, যে এত সুন্দর জায়গা, মানে আপনি সকালবেলা ভৌতিক কোনো কিছু আপনার মাথায় আসবে না। তো এই ঘটনাটা প্রায় কয়েকদিন পরে তারা ভুলেই গেল, তাই আরো কয়েকদিন কেটে গেল, এবং তারা তখন একসাথে স্টে করছে একটা রুমে। এবং সেদিন আনফর্চুনেটলি ইলেকট্রিসিটি কোল্যাপস করেছিল, এবং সেগুলোর যে মম উনি যেটা করলেন যে ওনার রাত্রে গভীর রাত্রের দিকে হঠাৎ বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়লো, এবং সেদিন যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, সে হাতে একটা ল্যাম্প নিলেন, এবং উনি যেটা চিন্তা করলেন যে বাসার কাউকে জাগানোর দরকার নেই, আমি একাই চলে যাই। এবং সে যেটা করলো যে ওই ল্যাম্পটাকে নিয়ে সে তার রুমের যে দরজাটা সেটাকে সে খুলতে যাবে, তখনই তার কানে আসলো একটা অদ্ভুত কান্না শব্দ, ঠিক সেই রকম যে মনে হচ্ছে একটা কুকুর অথবা বেড়াল কান্না করছে। এবং সে চিন্তা করলো হয়তোবা আশেপাশে জংলা পরিবেশ, হয়তোবা কোনো বিড়াল টিড়াল রুমের ভিতরে ঢুকে গেছে। এবং এই শব্দটা আসতেছে ঠিক তার ইমিডিয়েটলি তার পাশে যে রুমটা, সেই রুমটা থেকে। এবং সেই রুমটা, আপনি যদি টয়লেটে যেতে চান, আপনাকে সেই রুমটাকে ক্রস করতে হবে, এবং সেই রুমটাকে ক্রস করার পরে আপনাকে করিডোরে যেতে হবে, দেন আপনাকে টয়লেটে যেতে হবে। তো তার যে সাউন্ড আসতেছিল সেটা তার পাশের রুম থেকে ইমিডিয়েটলি সাউন্ড আসতেছে, এবং সে যেটা করলো যে রুমটার দরজাটা খুললো, এবং সেই ভিতরে ল্যাম্পটা নিয়ে গেল, এবং সাথে সাথে সে দেখলো যে ভিতরে কিচ্ছু নেই, কোনো কান্নার শব্দ নেই। কান্নার শব্দটা ঠিক সেই করিডোরে মনে হচ্ছে যে সেটা চলে গেল, এবং সে ভাবলো যে হয়তো কোনো একটা বিড়ালের কাণ্ড কারখানা হবে, মানে পাশে চলে গেছে। কিন্তু তার তখন মানে ঘুমের ঘরে এটা খেয়াল ছিল না যে রুমগুলোর দরজা কিন্তু লক ছিল। রাসেল ভাই, যদি বিড়াল থাকতো অবশ্যই কিন্তু সেটা এইভাবে অদৃশ্যভাবে কিন্তু যেতে পারতো না। সে তার করিডোরের দরজাটা খুললো, এবং তার সেই করিডোরে গেল, এবং সে দেখলো যে না, এখানে কোনো সাউন্ড নেই, ঠিক সাউন্ড আসতেছে সেই যে টয়লেট, সেই টয়লেটের সামনে দেখলো। সে সাথে সাথে ল্যাম্পটাকে হাতে নিয়ে সেই টয়লেটের কাছে গেল, এবং সে যেটা দেখলো যে ভেতরে অন্ধকার। সে ল্যাম্পের সামনে নিয়ে দেখলো যে একটা সাদা কাপড়ে জড়ানো একটা মেয়ে টয়লেটের মধ্যে বসা, এবং সেই মেয়েটা আমরা যখন ওই যে ঘর মুছতে যেভাবে মুছে না, ঠিক সেইভাবে টয়লেটের ভিতরে কিছু একটা মুছতেছে এবং ভয়ানক ভাবে কান্না করতেছে। এবং এই কান্নার শব্দটাই সে আসলে তার রুম থেকে পেয়েছিল, এবং সে সাথে সাথে ফেইন্ট হয়ে যায়, এবং তাকে ফজরের ঠিক আগ দিয়ে তার দুই ছেলে তাকে তার রুমে নিয়ে যায়, এবং তার জ্ঞান ফেরে। এবং এর পরদিন সকালবেলা ওদের যে ফাদার যেটা মানে বাংলোর যে ম্যানেজারের সাথে কথা বললেন, এবং বললেন যে আমাদেরকে বাংলোটা চেঞ্জ করে দেন, আমরা এখানে আর থাকতে পারবো না। এরকম অনেক ঘটনা। তখন সে বললো যে ঠিক আছে, আমি চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম অনেকেই নাকি এই জায়গায় এসে অনেক ধরনের ফেস করেছে। কিন্তু যখন ম্যানেজারকে জিজ্ঞেস করা হলো যে আসলে এগুলো মানে এটা কেন আসলে হচ্ছে, এরকম জিনিস কেন দেখলাম, আসলে সে কিছুই বলতে পারলো না। কিন্তু মেইন খবরটা পাওয়া গেল আসলে 20 বছর কাজ করা সেই বাংলোর চৌকিদারের কাছ থেকে। তো চৌকিদারকে যখন জিজ্ঞেস করা হলো, চৌকিদার বললো যে সে যখন 20 বছর আগে এখানে কাজ করতে আসছিল, ঠিক সে এখানে তাদের এই দোতলায় একটা ফ্যামিলি স্টে করছিল, একজন অফিসারের একটা ফ্যামিলি, এবং তার একজন ওয়াইফ ছিল, এবং ওয়াইফ ছিল প্রেগনেন্ট। এবং হঠাৎ করে একদিন তার ওয়াইফ সেই জায়গা থেকে মিসিং হয়ে গিয়েছিল। তাকে অনেক খোঁজাখুঁজি করা হলো, তাকে কোথাও পাওয়া গেল না। এবং ওই সময়টাতে ওই বাংলোর পাশে একটা পাহাড়ি নদী থেকে একটা ছোট খাল মানে ছিল, তখন এখানে একটা ছোট খাল ছিল, এবং ওই খালটাতে 3 দিন পরে সেই প্রেগনেন্ট মহিলার লাশ মানে পচা গলা অবস্থায় ভাসা পাওয়া যায়। সে কিভাবে মারা গেল সেটা কেউ জানে না। কিন্তু এই ঘটনার পরপর থেকে বাংলোতে যখন কোনো নতুন ফ্যামিলি স্টে করতো, তখনই তারা দেখতো যে হয়তো বাংলোর বড় রাস্তা ধরে একটা ছোট বাচ্চা এবং একটা সাদা কাপড়ে জড়ানো একটা মহিলা হেঁটে যায়। এরকম অনেক জিনিস তারা ওই বাংলোতে তারা দেখতো। প্রতিদিনই? হ্যাঁ, এরকম দেখতো অনেকে, যারা রাতে একটা মহিলা এবং একটা ছোট বাচ্চা, ছোট শিশু, তা দেখতো যে হেঁটে যায় পুরো একটা মহিলা এবং একটা ছোট শিশু, দুজনের গায়েই সাদা পোশাক। আচ্ছা, আসলে এক্স্যাক্টলি এটাই ছিল আমার ঘটনা। এবং এটা কি বাসার চারপাশে ঘুরতো নাকি এটা কোনো হচ্ছে সময় বাংলোর রুমের যে মধ্যেও? বড় করিডোরটা না, সেই হ্যাঁ, করিডোরে হ্যাঁ, ধরেন কেউ রাতের বেলা উঠলো ঘুম থেকে, আর সে আচ্ছা। দেখতো যে বাংলোর যে বড় মেইন ফটকের যে রাস্তাটা, সেখান থেকে হয়তো একটা ছোট বাচ্চা এবং সাদা মহিলা সাদা কাপড়ে জড়ানো হেঁটে যাচ্ছে। এরকম অনেক ছোটখাটো ঘটনা তারা মানে ওখানে ফেস করে।
এবং এটাই ছিল একটা উল্লেখযোগ্য ঘটনা। এই অনেক আমার- ধন্যবাদ আপনাকে ফারহান, আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে এখন কমেন্ট করছেন। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন, আমি খুব অবাক হয়েছি। শরীফুল ইসলাম, তিনি আমাদের এখানে আছেন এবং তিনি ইরাক থেকে এই মুহূর্তে শুনছেন। সো ইরাকের ঘটনা এখনো পর্যন্ত আমরা পাইনি শরীফুল ইসলাম, সুতরাং আপনার কাছে যদি কোনো, ফেসবুক থেকে পড়ছি কিন্তু, তো আপনার কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে যেটা ইরাকে ঘটেছে, বা আপনার যদি জানা কোনো ঘটনা থাকে, বা আপনার বন্ধু বান্ধব, আপনার কলিগস যারা রয়েছেন সেখানে, তাদের কারোর সাথে যদি আপনার এরকম কোনো ঘটনা জানা থাকে, তাহলে ডেফিনেটলি আমার সাথে শেয়ার করবেন। আপাতত আমরা আবার চলে যাবো একটু বাবু ভাইয়ের কাছে, এবং তার কাছে তার সেকেন্ড যে ঘটনাটা, সেই ঘটনাটা শুনে আসবো। সো বাবু ভাই, আমরা সাধারণত দেখেছি যে নানান ধরনের ঘটনা নিয়ে আসেন। আমরা এখন যে ঘটনা শুনবো, এটা কি কোনো বাড়ি রিলেটেড না এরকম কোনো এটা কিছু? এটা বাড়ি এবং এলাকা রিলেটেড। আচ্ছা, শুনি আমরা তাহলে ঘটনাটা। এবং এটার সাথে আরেকটা মানে আছে রাসেল ভাই, যেটা হচ্ছে আপনার এই বোবাই ধরা টাইপের জিনিসটাও, ঠিক আছে? ওকে। এবং যেটা সম্বন্ধে ফার্নানোর একটা স্টোরি আছে আজকে শুনছি, মানে ইফ ইউ হ্যাভ টাইম ফার্নানো বলতে পারবে। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে আপনার মিরপুরের কাহিনী। মিরপুর সেই আপনার আজ থেকে প্রায় সেরকমই 20-30 বছর আগের। এবং মিরপুর জায়গাটা সম্ভবত এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। যে জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে 12:30 পরে একটা জায়গা। আচ্ছা, আর এই কাহিনীটা আমার সাথে শেয়ার করেছে সাইফ ভাই। উনি তখন ইয়াং ছিলেন আর কি, ওনার ইয়াং বয়সের কাহিনী। তো জাস্ট সাইফ ভাই ওই 12:30 কাছে, ওখানে ওনাদের বাসা ছিল হচ্ছে আপনার মিরপুর 10-এর দিক। আচ্ছা। তো ওই জায়গায় উনি থাকতেন। তো এবং খুব ডানপিটে ছিলেন, দুষ্টুমি করতেন, বাসায় যে অনেক দুষ্টুমি করতেন, এটা ওইটা করতেন, মানে কথা শুনতেন না, পড়াশোনা করতেন না। তো ওনার বাবা ওনাকে রাগ করে একদিন বের করে দেয় বাসার থেকে, মানে মারে, পিটুনি খেয়ে উনি বাসার থেকে বের হয়ে যায়। উনি বলে যে আর আসবি না, উনিও বলে আমি আসবো না। তো এইভাবে উনি তো থাকতে পারে না, সাস্টেইন করতে পারে না। ওনার স্থান হয় হচ্ছে ওনার এক ফ্রেন্ডের বাসা আছে। তো আরো অনেক ভিতরে, তখন মিরপুর ওই যে জায়গাটা আপনার ওই যে 12:30 এখন যেখানে পল্লবী আছে, ওইটার কাছাকাছি একটা জায়গায়, বা একটু আন্ডার ডেভেলপ প্লেসে, মানে ডেভেলপ, পল্লবী তো ডেভেলপ, আন্ডার ডেভেলপ প্লেসে। তো যাক, তো উনি বলেন যে ওখানে নাকি একটা পুকুর আছে, পুকুরের মতো বা ডোবা বা কিছু একটা আছে, সেইটা নাকি খুব হন্টেড। উনি বলে ওখানে নাকি তখন রাতের বেলা কেউই যেত না ওটার বাড়ি দিয়ে, মানে রাত মনে করেন 10টা-11টা বাজলে ওটা গ্রামের মতো হয়ে যেত এবং ওটার আশপাশ দিয়ে কেউ যেত না। তো বলতেছে উনি যে একদিন আমি ওই বন্ধুর সাথে আড্ডা মেরে আসতেছি। তো আস্তে আস্তে ওই ওনার হঠাৎ করে একটু মানে ওনার একটা মানে কল অফ নেচার হয় আর কি, তার মানে ওটা মানে করতে হয় আর কি। উনি জাস্ট ওই কর্নারে, মানে পুকুরের কর্নারে একটা জায়গায় উনি বসে পড়ে আর কি। তো বসে পড়ার পর উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘাটটা যেন কে চেপে ধরছে পেছন থেকে, মনে হচ্ছে যে ঘাটটা কেউ চেপে ধরছে। উনি ফট করে পিছিয়ে ফেরার চেষ্টা করে, দেখে পিছনে ফিরতে পারতেছেন না উনি, লাইক মানে হি গট ফ্রোজেন, জাস্ট ওই পুকুরের ওই ডোবার পাড়ে বসে। আচ্ছা। তো উনি তখন চিন্তা করতেছে যে কি ব্যাপার, আমি হাত পা কিছু নাড়তে পারতেছি, ঠিক আছে, এবং আমার ঘাটটাকে চেপে ধরলো এবং আমি মানে পুরাই হয়ে যাচ্ছে, যেটা উনি শুনে যে ঘুমের মধ্যে বোবায় ধরে। আচ্ছা। তো তখন উনি ভাবতেছে এটা কি আমার কোনো দুঃস্বপ্ন, মানে আমার কোনো দুঃস্বপ্ন দেখতেছি আমি? তো দেখা যায় যে না, আমি তো দুঃস্বপ্ন দেখতেছি না, আমি চোখ দিয়ে দেখতেছি যে আমি ওই পুকুরের পাড়ে বসা, অন্ধকার চারিপাশ, হ্যাঁ, মানে দেখা যাচ্ছে না কিছু, রাত হয়ে গেছে পুরাই। হঠাৎ করে উনি ফিল করে যে পুকুরের মধ্যে মনে ঝুপ করে প্রায় 2-3 ফিট দূরে ওনার কিছু একটা ভেসে উঠে আবার নেমে গেল। যেমন বড় মাছে যেমন ঘাই মারে, যেটাকে বলা হয় আপনার রুই কাতলা মাছ রাতের বেলা অনেক সময় দেখা যায় পুকুরের ওপরে ঘাই মারে, যেটাকে বলা হয়, সেরকম কিছু একটা। তো ওটা বুঝতেছে উনি, বাট উনি মুভ করতে পারতেছে না টোটালি, মানে উনি খুব ইয়ে গেছে। তা এখন এমন একটা পজিশনে উনি বসা, যে পজিশনে উনি দোয়া পড়তে পারতেছেন। ভয় পেলে মানুষ দোয়া পড়ে, ভৌতিক ভয় পেলে, ওইটাও পড়তে পারতেছে না। তো যাই হোক, উনি তারপরে মনে মনে দোয়া পড়তে থাকে। এক সময় ওনার এই ইটা ভেঙে যায়, মানে যে সম্মোহন টাইপের জিনিসটা ওনার পায়ের মধ্যে কিছু একটা খোঁচা দেয়, আচ্ছা। মানে মনে হয় কেউ সুই বা কোনো কিছু ওনার পায়ে ঢোকা দেয়, পায়ের মধ্যে, হঠাৎ পায়ের করে? আঙুলের কাছে, হ্যাঁ। এবং সম্মোহনটা ভেঙে যায়, উনি উঠে দাঁড়ায় এবং খুব সোয়েট করতে থাকে। এই অবস্থা উনি উঠে হাঁটা দেয়, হাঁটতে হাঁটতে উনি মানে খুব উদ্ভ্রান্তের মতো ওখান থেকে চলে আসে। যে বাসাটা থাকতো সেটা ছিল কাঁচা বাড়ি একটা, মানে আপনার বেড়ার ই দেওয়া এবং ছাদটা টিনের। সেখানে এসে কোনো মতো উঠে, ওনার এক বন্ধু অ্যারেঞ্জ করে দিয়েছিল ওখানে থাকার জন্য। আচ্ছা। তো রাতের বেলা শুয়ে উনি অনেক কাঁপে এবং ভয় পায়, এবং ওনার জানি কেন মনে হচ্ছিল যে ওনার ওই ঘরের চারপাশে কিছু একটা ঘুরে, মানে সামথিং ইজ মুভিং অ্যারাউন্ড ঘরের মধ্যে।
কুকু শব্দ করে। তো বেশ মানে উনি ভয়ে ভয়ে থাকে এবং জ্বর আসে পরের দিন সকালে, খুব পায়ের যে জায়গাটা ফুটা হয়েছিল দেখে যে আসলে একটা ফুট এবং ওখান থেকে মানে রক্ত বের হয়েছে। এই জ্বরের মধ্যে উনি রাতে যখন নাকি শুতে যায়, আবার রাত আসে, নেক্সট একটা রাত, এই রাতের মধ্যেও উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে চারিপাশ থেকে এবং একটা ছায়ার মতো ক্রল করে এসে ওনার বিছানায় উঠে এবং ওনার শরীরটা ফ্রোজেন হয়ে যায় এবং ওই বোবায় ধরার একটা সিচুয়েশন যেটাকে বলে ওইটা ওনার হয়ে যায় এবং উনি মানে চিৎকার করার চেষ্টা করে, দোয়া পড়ার চেষ্টা করে এবং কিছুই হয় না। তো এরকম করে আরেকটা রাত ওনার খুব কষ্টে কাটে। তো উনি ওখান থেকে কোনো মতে আপনার পার হয়ে উনি চলে যায় ওখানকার একটা হুজুরের কাছে দোয়া চাইতে। তো সেই হুজুর ওনাকে বলে যে তুমি কোত্থেকে তোমার এই জিনিসটা হয়েছে, তোমার কবে থেকে হলো? বাবা তোমার কিন্তু একটা সমস্যা হয়েছে, কি তোমাকে একটা বোবা জিন পজেস করছে। আচ্ছা। তো বললো কোত্থেকে হয়েছে? বলে যে আমি ওই দিন রাত্রে ওই পুকুরের পাশ থেকে আসতেছিলাম, ওই খাড়িটার পাশ থেকে, এবং ময়পুরে যারা থাকে তারা কিন্তু অনেকে ওই পুকুরের ডোবায় সম্পর্কে জানে। হ্যাঁ, 12 পল্লবীর কাছাকাছি জায়গায়, যেটা ওখানে অনেকে ওই পুকুরটা শোনো কালো, সম্ভবত জায়গাটার নাম কালাপানি। হ্যাঁ, তো বলে তুমি ওখান থেকে রাতের বেলা আসতেছিলে কি? তখন বললো যে আমি এরকম ওখানে এরকম বসছিলাম, এরপর থেকে জিনিসটা হয়েছে। তো হুজুর ওনাকে মানে দোয়াটা পড়ে দেয় আর বলে তুমি এরপরে আরেকদিন আসো, তোমাকে ওই দিন আমি ছেড়ে দিব এবং তোমার এই বোবা জিনটা আমি তোমার থেকে সরাই দিব, যেটা তোমাকে মানে মানে ডিস্টার্ব করতেছে। আরেকটা কথা, তুমি যেখানে সেখানে প্রস্রাব করবা না। এটার একটা বিশাল বাজে জিনিস আছে, মানে দোজ হু ইউরিনেট এভরিওয়্যার তারা বিভিন্ন সাফারিং এ পড়ে। আচ্ছা। তো ওনাকে বোঝায় অনেক। তো উনি এটা শুনে মানে মানে একটু কেয়ারফুল হয়। যাই হোক, উনি বাসায় আসার পরে ওই দিন রাতে যখন উনি শোয়, ওনার ওই বেড়ার ঘর হলো, দরজা ছিল কাঠের। হঠাৎ করে রাত 1টা-2টার দিকে মনে হয় কে জানি দরজা ড্রিম করে একটা লাথি মারে এবং এত জোরে লাথি মারছে যে ওনার যে শিকল দিয়ে লাগানো থাকতো দরজা, তখন মানে ছিটকানি ছিল না, তখন ওই শিকলটা মানে খুলে আপনার দরজা ঠাস করে মানে 2 পাল্লা খুলে যায় এবং উনি প্রচন্ড ভয় পেয়ে দেখে কিচ্ছু নাই সামনে, কিন্তু দরজাকে লাথি দিয়ে খুলে দিয়ে গেছে ওনাকে এবং ভয়ে উনি কাঁপতে থাকে যে ঘটনা কি ঘটলো। এরপর উনি শুনে ওনার কানের কাছ থেকে কথা বলতেছে এবং কথাটা মানে খুব বিদঘুটে টাইপের একটা সুরে, মানে সুরটা হচ্ছে আপনার, উনি বলছে, এক্সপ্লেইন করছিল যে এরকম কিছু যে মনে হয় যে খুব চিকন আবার একটা লং নাকি সুর টানা একটা সুরে ওনাকে বলতেছে যে তুই আমার কাছ থেকে বাঁচবি, তুই আমার কাছ থেকে বাঁচবি, তোরে আমি খাবো, এই ধরনের একটা কথা আর কি, সামথিং। কিন্তু উনি বলছে যে কথাটা বলতেছে এটা গেও টোন, মানে মানে একটু মনে হচ্ছে গ্রামের দিকের একটা টোন আছে এটাতে। আচ্ছা। তো প্রচন্ড ভয় পায় উনি, ভয়ে ওনার মানে খুব মানে অবস্থা খারাপ হয়ে যায়, মানে এরকম কথা হঠাৎ শুনতেছে কে। তো ভোরের দিকে ঘাম দিয়ে ওনার ছেড়ে যায়, মানে আজানের পর এটা হয়ে যায়। তো উনি হুজুরের কাছে যায়। তো হুজুর ওনাকে একটা মানে দেয়, আপনার পড়া দেয়। আচ্ছা। একটা লেবু পড়ে দেয়, বলে এই লেবুটা তুমি যে ঘরে থাকো সেখানে টানিয়ে রাখবা, সেখানে টানিয়ে রাখলে সেখানে তোমার কাছে আর কিছু আসবে না, তুমি মোটামুটি সেফ থাকবা। আর মোটামুটি 40 দিন হচ্ছে তোমার রস পিরিয়ড। এই 40 দিনের মধ্যে তুমি মানে পারতপক্ষে অন্ধকার একা একা থাকা এগুলো সব বেড়ায় যাবা। তো উনি মনে করেন যে চেষ্টা করে লেবুটা টানায় রেখে ঘরে থাকার, কিন্তু উনি সাস্টেইন করতে পারেন ওই বাসায়, কারণ ওনার ইকোনমিক ব্যাপার যে থাকতে দিচ্ছে সেটা। সো হি হ্যাজ টু কাম ব্যাক, ওনার নিজের বাসায় চলে আসতে হয় ওনাকে, বাবাও মেনে নেয়। তো এরপর থেকেই ওই সাইফ ভাই অনেক কিছু ফিল করে, এখন উনি ফিল করে। উনি বলে যে অনেকের মানে উনি মনের কথাটা মানে অনেকে যদি কেউ দুরভিসন্ধি কিছু করতে থাকে উনি নাকি পড়তে পারে অনেক সময়, এবং উনি মানে বলে যে আমার সাথে কিছু একটা আছে, সেটা উনি এখনো ফিল করে, এখনো পর্যন্ত সে এখনো থেকেই পর্যন্ত যাচ্ছে। ওনাকে তাড়া করে ফেলে। রাইট। ওকে, আমরা একটা পোল করি। থ্যাংক ইউ বাবু ভাই আপনার sure. ঘটনার জন্য। আমরা একটা পোল করি, সেটা হচ্ছে এরকম টাইপের যে আমাদের যেহেতু ফেসবুক পেজ রয়েছে, আমাদের যেহেতু ইমেল করার অপশন রয়েছে, সুতরাং আমি বলি এই যে স্লিপিং প্যারালাইসিস, অনেকে বলেন এটাকে স্লিপিং প্যারালাইসিস, অনেকে বলেন হ্যাঁ মানে স্লিপ প্যারালাইসিস, হ্যাঁ স্লিপ প্যারালাইসিস, বা যদি আমরা বলি বোবা ভূত কথা বলি আমরা, হ্যাঁ। তো এই স্লিপ প্যারালাইসিস বা হচ্ছে এই জিনিসগুলোকে আমরা একভাবে বলতেই পারি এরকম যে হ্যাঁ স্লিপ প্যারালাইসিস মানে হচ্ছে এরকম টাইপের যে কেউ ঘুমিয়ে গেল এবং ঘুমিয়ে যাবার পরে সে হচ্ছে হঠাৎ করে তার সমস্ত শরীর শক্ত হয়ে গেল, তার নড়াচড়ার ক্ষমতা চলে গেল এবং সে হঠাৎ করে শক্ত হয়ে যাওয়ার পরে তার হয়তো কথা বলার বা চিৎকার দেবার কোনো ক্ষমতা থাকলো না, এবং
মানে আমি একদম সায়েন্টিফিক ভাবে Logic-টা যেটা বলা যায়। লজিক্যাল হুম। কথা যেটা সেটা তো সম্ভবত উপর হয়ে শোয়ার কথা বলা হ্যাঁ আছে। উপর হয়, কারণ একটা জিনিস বলা আছে এরকম যে সোজা হয়ে যদি আমি শুয়ে থাকি হুম। তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি যদি আমার দেখা যায় যে মুখের মুখের নাক বরাবর হ্যাঁ, নাক এরকম। বরাবর থাকে তাহলে এরকম হ্যাঁ, ধরনের একটা ঝামেলা হতে পারে। হতে পারে। আচ্ছা, খুব ভালো কথা। আপনি এর আগেও একটা এপিসোডে যখন আপনার সাথে আমার কথা হচ্ছিল তখন আপনি মনে হয় বলছিলেন এরকম যে ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ। অবশ্যই না, কারণ অনেকের কাছে শোয়া, আমাদের মাসুম ভাই তো সাক্ষী, মাসুম হ্যাঁ। ভাই চেয়ারে শোয়া অবস্থায় সেটাই। উনি তো এক্সপেরিয়েন্স করেছেন। আমি জানি যে দুই দলেরই মানুষ পাওয়া যাবে, আরেক দলের মানুষ বলবেন যে না এই সময় পুরো ব্যাপারটা এরকম ঘটে এবং মানুষ কোনো একটা শারীরিক কারণে এই সময় মানুষ হয়তো এই ব্যাপারগুলোকে হ্যালোসিনেট করে বা হ্যালোসিনেশন চলে মানুষের মধ্যে এবং সেই জন্য মানুষ অনেক ধরনের থিংস দেখে, যেমন বলা হয়ে থাকে এটা মনে হয় একটা মনে হয় ইনকিউবাস, আরেকটা হচ্ছে হ্যাঁ আরেকটা হচ্ছে কিউবাস মনে হয়, হ্যাঁ কিউবাস ইনকিউবাস। এটা হচ্ছে ডিমন, একটা হচ্ছে মেল এবং একটা হচ্ছে ফিমেল। এই দুটো ডিমন এবং এই দুটো ডিমন হচ্ছে তারা হচ্ছে মানে দেখে আর কি, যা চোখের সামনে দেখে। তো যেটাকে আমরা বোবা ভূত বলি, বোবা জিন আর কি। হ্যাঁ বোবা জিন বা বোবা ভূত বলি। এবং আমরা বলি যে কোনো কোনো সময় দেখা যায় যে কেউ দেখেন যে একজন পুরুষ মানুষ বসে আছে বুকের উপরে, কেউ কেউ দেখা যায় একজন মহিলা মানুষ বসে, এবং সমস্ত এবং ব্যাপারটা বসা শুধু না রাসেল ভাই, আরো অনেক কিছুই দেখে মানুষ। আর অনেক কিছু থাকে, কেউ হ্যাঁ, গলা চিপে গলা ধরছে, ধরেছে, কেউ হ্যাঁ। দেখেছে বুড়ি। আমি যে কলকাতার একটা স্টোরি বলেছিলাম, একটা হ্যাঁ। ছেলে সে বলেছিল একটা বুড়ি সে দেখতো ছাদের সাথে ঝুলে আছে। এক্স্যাক্টলি। এবং হ্যাঁ। অনেকেই বলেন যে এটা বোবা জিন যদি বলি, হ্যাঁ, অনেকে আবার দেখেন যে এরকমও হেলুসিনেট করেন অনেকে, বা অনেকে এটাও দেখেন যে তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, যে অবশ্যই হয়। হ্যাঁ আমাকে conversation হচ্ছে। নিজেকে আমি ধরেছি, আমি এই স্টোরিটা কখনো বলি নাই। হ্যাঁ যদিও বোবা জিন হ্যাঁ। তারপরেও কনভারসেশন হ্যাঁ, আমার সাথে কনভারসেশন হয়েছে। Right. কনভারসেশন। সো আপনাদের কি মনে হয়, এবং আপনারা আমরা কিন্তু বেশ কিছুটা সময় আরো এই শোটা কন্টিনিউ করব, সুতরাং আপনাদের যদি কিছু মনে হয় বা আমরা আগামী উইকেও এটা নিয়ে আলোচনা করতে পারি, সেটাই। সো আপনাদের যদি কিছু মনে হয় এবং আপনাদের মতামত কি, এটা কি শুধুমাত্র জাস্ট এই স্লিপ প্যারালাইসিস কি শুধুমাত্র শুয়ে থাকার কারণেই, ভুলভাবে শুয়ে থাকার কারণেই হয়, যখন আপনি কিনা চিত হয়ে শুয়ে আছেন এবং আপনার পায়ের বৃদ্ধাঙ্গুল আপনার নাক বরাবর রয়েছে তখনই কি এরকম ঝামেলা হচ্ছে, নাকি পুরো ব্যাপারটা একটা হ্যালুসিনেশন, নাকি সত্যি এই সাকিউবাস বা ইনকিউবাস যদি বলি, এই ডিমন, বা আমরা যদি আরো অন্যভাবে বলি, আমাদের ভাষা যদি বলি বোবা ভূত বা বোবা জিন যদি আমরা বলি, আপনার কি মনে হয়, আপনি কোনটা বিশ্বাস করেন? আমি জানি যে এটা ম্যাক্সিমাম মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, ফারহানের সাথেও ঘটেছে। এক্স্যাক্টলি। মানে দেখা যাবে যে আমার কাছে মনে হয় যে আমরা যারা মোটামুটি এইখানে আছি, আমি বাকিদের কথা বলবো না, বললে এখন আবার মানে আছে এরকম যে অনেকে বলবেন কি কিভাবে আপনি জানলেন যে এত পার্সেন্ট মানুষ, না মানে আমি আমাদের কথা বলছি, সেটাই। আমাদের মধ্যে মোটামুটি 90% মানুষ আমার ধারণা যে এটা মানে এই ধরনের এক্সপেরিয়েন্স করেছেন, তাদের মধ্যে এই ধরনের অভিজ্ঞতা তাদের মধ্যে রয়েছে। সো আপনার যদি আপনার কাছে এটা কি মনে হয়, এবং আপনি যদি মানে এই এক্সপেরিয়েন্স করেই থাকেন, তাহলে আপনি একটু আমাদের জানাবেন যে আপনার এই ব্যাপারে মতামত কি, এটা কি হ্যালুসিনেশন, এটা কি আসলেই মানে আপনি কি মানে ব্যাখ্যা করবেন বিজ্ঞান দিয়ে, নাকি আপনি ব্যাখ্যা করবেন অন্য কিছু দিয়ে, সেটা আমাকে জানিয়ে আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনি লিখতে পারেন। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে প্রবীর আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে, এছাড়াও এম রনি সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, শাহিন আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেন যে আচ্ছা তিনি বলছেন যে আমার কাছে এই ঘুমানোর প্রবলেম আমার হয়েছিল, এবং আমি ওপর হয়ে শোয়ার থেকে শোয়া অবস্থায় মাথায় হয়েছিল, তাই উপর অবস্থায় শোয়ার পরেও তার কিন্তু হয়েছিল, সেটা তিনি বলছেন। এটা বাবুভাবে বলছিলেন যে না এটা এই ব্যাপারটার মধ্যে অন্য কোনো ব্যাপার আছে আসলে। আমরা সরাসরি চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাব। আসসালামু আলাইকুম, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। প্রথমে আমি একটু অন্য প্রসঙ্গে বলে নিই যে এখানে গ্রেট বাবু ভাই আছেন আমার, আজকে আমি মানে আই ফিল প্রাউড যে ওনার সাথে আমি প্রোগ্রাম করতে পারছি, তো থ্যাংক ইউ বাবু ভাই। আর আমি এখন ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটা একটি তাবলিগ জামাতের ঘটনা, খুব ছোট্ট একটি ঘটনা। তো ঘটনার স্থান এবং নাম আমাকে না বলার জন্য অনুরোধ করা হয়েছে, তো আমি এই জন্য নামটি বদলে দিচ্ছি। এটা মোবারক সাহেবের ঘটনা, আচ্ছা। এবং ওনার সাথেই ঘটেছে, এবং ওনার সাথে ছিলেন হোসেন সাহেব আরেকজন। তো ওনারা দুজনেই তবলিগ জামাতে নিয়মিত যান। তো একবার আপনার তবলিগ জামাতে যাবেন ওনারা, তো সাধারণত মার্কাস মসজিদ যেটা আছে সেখান থেকে হচ্ছে সেন্ট্রালি এটা কন্ট্রোল করা হয়। তো সেখানে ওনারা মোবারক সাহেব আপনার রাতে বেলায় ওখানে যান। তো ওই দিন হোসেন সাহেব ছিলেন, ওনার যাওয়ার কথা ছিল। আর এটা হচ্ছে মোবাইল যুগের আগের ঘটনা।
তো সকালবেলা যখন ওনারা বের হয়েছেন যে জায়গায় ওনাদের প্ল্যান আছে যে যেখানে যাবেন, ওনারা যে মসজিদে যাবেন দূরে, তখন দেখেন যে হোসেন সাহেব ব্যাগ নিয়ে এসেছেন যে আপনাদের সাথে আমিও যাব। তো ঠিক আছে, চলেন যাই। তো তারা যান এবং যে মসজিদে থাকার কথা সেখানে ওনারা ছিলেন এবং 3 দিন ওখানে ছিলেন। হুম। তো মোবারক সাহেব একটা বিষয় খেয়াল করলেন যে আপনার হোসেন সাহেব এইবার একটু কথা কম বলছেন এবং সারা রাতই প্রায় নামাজ পড়ছেন এবং একটু চুপচাপ। তো ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই সাহেব আপনার কি হয়েছে, আপনি একটু চুপচাপ? বলে যে না, আসলে শরীরটা খুব একটা ভালো না, তো এই কারণে একটু চুপচাপ। তো ঠিক আছে। তো 3 দিন পরে আপনার যখন ওনারা ব্যাক করেন, তো সাধারণত এর আগেও যখন ওনারা গিয়েছেন, ওই হোসেন সাহেব আপনার চাকরি করেন, তো ব্যাগটা মোবারক সাহেবের কাছে দিয়ে বলেন যে ভাই সাহেব আমার ব্যাগটা একটু বাসায় পৌঁছে দিয়ে আমি অফিসে যাচ্ছি। আর মোবারক সাহেবের বাসায় যাওয়ার পথে হচ্ছিল হোসেন সাহেবের বাসাটা পড়ে। আচ্ছা। তো যথারীতি বললো যে ঠিক আছে ভাই সাহেব, আমি আপনার ব্যাগটা পৌঁছে দিব আপনাদের বাসায়। তো এই বলে উনি হোসেন সাহেব ওনার কাছে ব্যাগটা দিয়ে চলে যান ওনার অফিসে। আর মোবারক সাহেব রিক্সা করে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে হোসেন সাহেবের বাসাটা পড়ে। তো উনি বাসার ওখানে রিক্সাটা থামিয়ে উনি নামে গেটে নক করে। তো নক করার পরে আপনার হোসেন সাহেবের যে ছেলে, উনি দরজা খোলে। হুম। তো ছেলে দরজা খোলার পরে তো বলে যে তোমার আব্বু ব্যাগটা দিয়েছেন, উনি তো অফিসে গেছেন সরাসরি তবলিগ থেকে, হুম। তো তুমি ব্যাগটা রেখে দাও। আচ্ছা। তো এই কথাটা বলার পরে ছেলেটি একটু অবাক হয়ে ওনার দিকে বলে, ব্যাগ রেখে দিব? আব্বু অফিসে গিয়েছেন, আপনি কি কিছু জানেন না? তো বলে না, কেন, কি হয়েছে? হুম। বলে যে আপনার কাছে ব্যাগটা আসলো কিভাবে? তো বলে যে ব্যাগটা উনি আমাকে দিয়েছেন আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তো বলে যে আপনারা তো কিছু জানেন না, আব্বু তো 3 দিন আগে মারা গিয়েছে। বলে 3 দিন আগে মারা গিয়েছে মানে? বলে যে হ্যাঁ, ওনারও তো তবলিগে যাওয়ার কথা ছিল, কিন্তু রাত্রেবেলা হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যান, স্ট্রোক করেন। হুম। আমরা হসপিটালে নিয়ে যাই এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে ভোরের দিকে উনি মারা যান। আচ্ছা। তো ভোরের দিকে যদি মারা যান, তাহলে এই 3 দিন মোবারক সাহেবের সাথে যে হোসেন সাহেবটা ছিলেন, উনি তাহলে কে? হ্যাঁ, একজন সেটা মৃত একটা বিরাট ব্যক্তি প্রশ্ন। কিভাবে? হ্যাঁ, সেটাই। এবং তাকে তো মানে যিনি দেখেছেন, তিনি তো জলজ্যান্ত মানুষ হিসেবে মনে হয় দেখেছেন, এবং তিনি জলজ্যান্ত মানুষের মতোই আচরণ করেছেন, সবকিছু তাই হ্যাঁ, একেবারে খুব জলজান্ত স্বাভাবিক ছিল। মানুষের মতো এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই করেছেন। হুম। তো পরবর্তী সময়ে আসলে ওনাদের তো একজন আমির থাকেন মার্কাস মসজিদে, তো ওনার সাথে বিষয়টা উনি শেয়ার করেন যে হুম। এইরকম ঘটনাটা ঘটেছে। হুম। তো পরে আমির সাহেব বললেন যে দেখেন, এই ধরনের ঘটনা অনেক সময় অনেক কিছু হতে পারে যেটার ব্যাখ্যা নেই, আর এটা নিয়ে বেশি একটা কিছু কারো বলারও প্রয়োজন নেই, এটা আপনি চেপে দেন, কারণ এটা একটা মানে অস্বাভাবিক একটা ঘটনা। ওকে, সো অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা আসলেই আমাদের পাশে যে মানুষটা আমার বন্ধুর মতো আছে, যে মানুষ আমার আত্মীয়র মতো আছে, যে মানুষ আমার স্বজনের মতো আছে, তার সাথে আমি যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারি, সেই মানুষটাই হঠাৎ করে যদি এরকম একটা অদ্ভুত সেই মানুষের ব্যাপার ঘটে যায় সেই মানুষের সাথে, এবং এরকম একটা অদ্ভুত ব্যাপার আমি যদি কোনোদিন জেনে ফেলি যে মানুষটা আমার বন্ধুর মতো, আমার আত্মীয়র মতো আমার পাশে রয়েছে, আসলে তার পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই, তাহলে একটা বিরাট ধাক্কা খেতে হয়। এবং এই মুহূর্তে আমার সঙ্গে আমার পাশে যে মানুষটি রয়েছে, ইভেন আমার এই স্টুডিওতে যারা রয়েছে, আমি কিন্তু একদম মানে পুরোপুরি বলতে পারি না যে এদের মধ্যে সবাইকে আমি একদম নিশ্চিতভাবেই জানি যে এনাদের অস্তিত্ব সম্পর্কে আমি একদম মানে কি বলবো, পুরোপুরি ভাবে আমি জ্ঞাত, বা এদের সম্পর্কে সবার প্রত্যেকের সম্পর্কে আমি বলতে পারি হ্যাঁ, তারা প্রত্যেকেই জলজ্যান্ত মানুষ। এটা বলার খুব ডিফিকাল্ট, এটা কে জানে আসলে। এরকম ঘটনা অহরহ ঘটে এবং অনেক এপিসোডে আমরা শুনি যে এরকম কোন একটা মানুষের দ্বারা কেউ সাহায্য পেয়েছে, যে মানুষটা কিনা অনেকদিন আগেই মারা গেছে। কোন একটা মানুষের পাশে বসে একটা রাস্তা মানে লং একটা জার্নি করেছে এবং পরে জানতে পেরেছে সেই মানুষটার কোনো অস্তিত্বই ছিল না। কোন একটা মানুষ সে সাথে প্রতিদিন তার দেখা হয়, হঠাৎ করে একদিন জানতে পারলো সেই মানুষটির আসলে কোনো অস্তিত্ব নেই। কোন একটা মানুষকে রেগুলার দেখে কেউ, যে হয়তো আপনার ব্যালকনি থেকে দেখা যায় অন্য একটা ব্যালকনিতে সে রেগুলার আসে, কোনো একটা সময় সেখানে দাঁড়িয়ে থাকে, আপনার দিকে তাকায়, আপনাদের মধ্যে হয়তো অনেক সময় মুখে না হলেও অনেক সময় ইশারা ইঙ্গিতে অনেক সময় কথা হয়, বা চোখে চোখে কথা হয়, হয়তো কুশল বিনিময়টা হয়। অন্তত একদিন জানতে পারলেন যে আসলে ওই বাড়িতে
এই রকম চেহারার যে ছিল সে অনেকদিন আগে হয়তো মারা গেছে। এই ঘটনাগুলো আমাদের চারপাশের ঘটনা সবসময় ঘটছে এবং খুব স্বাভাবিকভাবেই আমরা এই ঘটনাগুলো এখন মেনে নিতেও শুরু করেছি এবং মেনে নিতে শুরু করেছি বলেই এই ঘটনাগুলো হয়তো যখন আমরা শুনি তখন হয়তো আমাদের মনে খুব একটা দাগ কাটে না। হ্যাঁ, শুনেইছি তো, ব্যাপারটা এরকম হয়ে যায় আর কি। হ্যালো, সালামালাইকুম আসিফ ভাই, আমি শারমিন বলছি নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন এটা জানতে চাবো না, কারণ আপনি অলওয়েজ ভালো থাকেন এবং আশা করি ভবিষ্যতেও ভালো থাকবেন। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করতেছি আপনার ভালো লাগবে, ভালো লাগলে ঘটনাটা শেয়ার করবেন প্লিজ। ঘটনাটা হচ্ছে, আমি একটা রেস্টুরেন্টে জব করি, আমি সেখানে ম্যানেজার। সো বেসিক্যালি আমি এভরিডে কাজে যাই না, মানডে টু ফ্রাইডে। তো মানডে টু ফ্রাইডে আমি কাজে যখন যাই আমি ট্রেন ইউজ করি, কারণ আমার বাসার থেকে আমার কাজের জায়গা অনেক দূরে। আমার কাজে যেতে 1 ঘন্টা সময় লাগে। তো আমি এর জন্য ট্রেন ইউজ করি। তো ট্রেনে যখন আমি যাই তখন এভরিডে আমি যখন কাজে যাই তখন আমার সাথে আমি কন্টিনিউ অনেক মানুষকে দেখতে পাই। আমি প্রায় 3-4 বছর ধরে ট্রেনে করে কাজে যাচ্ছি। তো আমার সাথে আমি আরো কয়েকজনকে দেখতে পাই যে একই সময় তারা ট্রেন্ড হতেছে। তো ঠিক এরকমই একটা কাপলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাপলটা, আমি যখন ট্রেনে উঠতাম তারা ঠিক আমার স্টপের আগে অথবা আমার স্টপের আগেই তারা ট্রেন্ড হচ্ছে। তো আমি যেখানে ঢুকতাম এভরিডে আমি সেম জায়গা দিয়ে ঢুকতাম ট্রেনের। তো ওই জায়গাটার মধ্যেই আমি তাদেরকে দেখতে পেতাম, ওই বগিটার মধ্যেই তারা এক জায়গায় বসে থাকতো এবং আমি অলওয়েজ তাদের সামনাসামনি হয়ে বসতাম। তো বসার পরে আমি তাদের সাথে কখনোই কথা বলিনি। আজকে প্রায় 3-4 বছর ধরে আমি সেম জায়গায় কাজ করতেছি, তাদের সাথে আমি কখনোই কথা বলিনি বা তারাও আমার সাথে কথা বলে নাই। জাস্ট আমাকে দেখলে ওরা একটা স্মাইল দিত, আমিও একটা স্মাইল দিতাম। তো একদিনের ঘটনা, তো আমি যখন ট্রেনে উঠলাম আমি আজকে খেয়াল করলাম যে মহিলাটা নাই, শুধু লোকটা বসে আছে। লোকটা পেপার পড়তেছে, লাইক প্রতিদিনই তারা পেপার পড়তো, কেউ কারোর সাথে কথা বলতো না। মহিলাটাও কথা বলতো না লোকটার সাথে, লোকটাও কথা বলতো না তাদের সাথে, বাট তারা দুজন একসাথেই বসতো। তো আমি এটা ধারণা করে নিলাম যে তারা হয়তো বা হাজবেন্ড ওয়াইফ হবেন। তো আজকে আমি দেখলাম যে মহিলাটা নাই। তো নাই দেখার পরে আমি খুব কিউরিয়াসিটি ফিল করলাম, খুব কিউরিয়াস হয়ে আমি তার কাছে গেলাম, গিয়ে তারে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, তো আমার সাথে যে মহিলাটা থাকে উনি কে? তখন সে আমাকে বললো যে মহিলাটা তার ওয়াইফ। আমি বললাম যে ও কোথায়, আজকে তাকে নেই কেন, আমি তাকে আজকে দেখতে পাচ্ছি না কেন? তখন সে বললো যে আজকে সে ফিট, কালকে আসবে। তো ঠিক আছে, জানতে পারলাম, কথায় কথায় জানতে পারলাম তারা একই কোম্পানিতে জব করে। তো এনিওয়ে সেদিনের মতো আমি চলে গেলাম কাজে। পরের দিনের ঘটনা, পরের দিন আজকে পরের দিন দেখলাম যে মহিলাটা আসছে কাজে, অথচ লোকটা নাই এবং ঠিক সবসময়ের মতোই পেপার করতেছে। তো যাই হোক, আমি মহিলাটার পাশে যেয়ে বসলাম এবং তাকে হাই, হ্যালো, হাউ আর ইউ এগুলা বলে তাকে জিজ্ঞেস করলাম যে তোমার শরীর আজকে কেমন, কালকে তো সিক ছিলা তুমি, আজকে কেমন ফিল করতেছো? তখন মহিলাটা অনেক সারপ্রাইজড হয়ে গেল। সারপ্রাইজড হয়ে আমাকে জিজ্ঞেস করলো যে আমি সিক, তোমাকে কে বললো? তখন আমি বললাম যে কেন, তোমার হাজবেন্ড, তোমরা যে প্রতিদিন কাজে যাও এটা আমি দেখি, এর জন্য আমি অ্যাকচুয়ালি কিউরিয়াসিটি ফিল করে তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছি যে তুমি কোথায়। তখন সে বললো যে তুমি সিক। তখন মহিলাটা আরো সারপ্রাইজড হয়ে গেল। সারপ্রাইজড হয়ে প্রায় 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পর্যন্ত সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল। তারপরে সে আমাকে বলল যে তার হাজবেন্ড আজ থেকে 6 বছর আগে মারা গেছে। ওই কোম্পানিতে, ওনারা একটা কোম্পানিতে জব করতেন,
সেই মেশিনের সাথে আঘাত পেয়ে তার হাজবেন্ড মারা যায় আজ থেকে 6 বছর আগে। তো সেই সুবাদে এখনো ওখানে সে জব করে এবং তার একটা ছেলে আছে, সেই ছেলেকে সে টেক কেয়ার করে। তখন আমি তাকে বললাম যে না, আমি এভরিডে তোমাদেরকে দেখি, তোমরা একসাথে কাজে যাও, কেউ কারোর সাথে কথা বলো না, তুমি পেপার পড়ো, তোমার হাজবেন্ডও পেপার পড়ে। পরে মহিলাটা আমাকে বলল যে না, এটা হতে পারে না। তো মহিলার সাথে একই কোম্পানিতে কাজ করে আরেকজন ছিল। তখন সে তাকে ডেকে আমাকে বলল যে তুমি আর কি আমাকে বোঝাতে বললো যে অ্যাকচুয়ালি সে যেটা বলছে সেটা সত্যি। বাট আমি তো নিজের চোখে বিশ্বাস করব নাকি ওই মহিলাটা যেটা বলতেছে সেটা বিশ্বাস করব, আমি অনেক কনফিউজড হয়ে গেলাম। তারপরে যাই হোক, আমি আরো খবর টবর নিলাম মহিলাটার সাথে। একদিন আমি সেই কোম্পানিতেও গেলাম এটা সত্যতা জানার জন্য। তখন আমি দেখলাম যে আসলে লোকটা মারা গেছে। এরপরের থেকে আমি কখনো ওই লোকটাকে আর দেখি নাই, এবং হয়তো বা থাকলেও থাকতে পারে। আমি আর সেই মহিলাটার সাথে একই বগিতে ট্রেনে আর কখনোই উঠতাম না। রাসেল ভাই, এই এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই যে আসলে লোকটা কে ছিল। এটাই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।